আমি সেদিন সন্ধ্যায় রহমানের সাথে ওকে দেখা করাতে নিয়ে গেলাম বিলের পাড়ে। রহমানকে দেখে ও একদম চুপচাপ শান্ত বালিকার মতো গিয়ে আমার সামনে রহমানকে জড়িয়ে ধরলো। রহমানও ওর আচরণে অবাক হলো। লজ্জায় পড়ে গিয়ে দুই হাতে জড়িয়ে ধরে আমাকে বলল, কি ওর পাগলামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাও? আমি সরে গেলাম। ওরা বিলের ধারে কতক্ষণ ছিল আমি জানি না। দাদিজানের হঠাৎ মৃত্যু ওকে এতটাই আঘাত করেছে, ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধের পাওয়ারও বোধ হয় ওকে সংক্রমিত করেছে। দিনের পর দিন ওর ছটফটানি এতটাই বেড়ে গিয়েছিল, পাড়াপড়শিরাও বিচলিত হয়ে পড়ল। সবার পরামর্শে ওর চাচা ওকে ঘরবন্দি করে। জিনের আঁচড়ে পেয়েছে ভেবে ওর ঝাড়ফুঁক করায়। ডাক্তারের কথা মতো ওর ঘরটা পরিপাটি করে সাজিয়ে রাখে। নিকাহের জন্য সম্মোদন দেখতে শুরু করে ওর চাচা। বিয়ে দিয়ে দিলে নিস্তার পাবে এই ভাবনা ছিল ওনাদের। প্রায় 2 সপ্তাহের ঘরবন্দি থাকায় অপার সাথে আমি কথাবার্তা বলতে পারিনি। ঠাকুমা বলল, সত্যি বলতে অপুর এমন পরিবর্তনের কেন তার সঠিক উত্তর আমার জানা নেই। কারণ তারপরে শোনা গেল ও আগের মতন তেলের জন্য পাগলামি করছে না, কান্নাকাটি করছে না, আগের মতন স্বাভাবিক হচ্ছে। রহমানও এদিকে পাগল হয়ে যাচ্ছিল দেখা করার জন্য। আমি বললাম ও পুরোপুরি সুস্থ হোক, তারপর আমি ওকে গিয়ে বলবো দেখা করার জন্য। রহমান অধৈর্য গলায় বলল, না, তুমি দেখা করার ব্যবস্থা করে দাও, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আমি বললাম, কোথায় নিয়ে যাবেন বলল। নিকাহ করব, ওকে এখানে পৌঁছতে দেখতে পারবো না আমি। আমার কিছু করা ছিল না, তাই রহমান আর আমার সাথে দেখা করতে আসেনি। তার 2 দিন পর রূপা আমাদের বাড়িতে আসে। তখন সে একদম স্বাভাবিক আগের মতন। খোলা চুল নেই, চোখে মুখে অশান্ত ভাবটা নেই, মাথা ঢাকা। হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে কেঁদে উঠে বলল, আমি চলে যাচ্ছি শুভ। আমি বললাম, কোথায় যাবি? সে বলল, আমি ওনার সাথে চলে যাব। উনি বলেছেন আমায় নিকাহ করবেন। সে জানালো রহমান নাকি মধ্যরাতে তার জানালার কাছে এসে জানালায় করাঘাত করেছিল, আর তখন সবটা বলেছে। আমি বললাম, তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নে কি করবি। কেন যেন আমার মন সায় দিচ্ছিল না। সেদিন আমি বললাম, রহমানের সম্পর্কে তো কিছুই জানিস না, তোর চাচাকে বল রহমানের সম্পর্কে খোঁজ নিতে। রহমানকেও বল তোর চাচার কাছে প্রস্তাব পাঠাতে। এভাবে যাস না, বিপদে পড়বি। আমি ভেবেছিলাম আমি যেভাবে বলেছিলাম অপু হয়তো সেভাবেই বলেছিল রহমানকে। কিন্তু তারপর থেকে না রহমান না অপু কারোর সাথে আমার কথা হয়নি। এক সকালে ঘুম ভাঙতেই শুনতে পেলাম অপু পালিয়েছে। এ কথা শুনে আমি চমকাই, কিন্তু আহত হয়েছি খুব। ও আমার খুব কাছের বন্ধু। আমার কথা না শুনে ও যদি কোনো বিপদে পড়ে, এই ভয়টাই পাচ্ছিলাম। এখন আমি জানি না রহমান কেন ওকে ফেলে এখন আমি জানি না রহমান কেন ওকে ফেলে কোথায় হাওয়া হয়ে গিয়েছে। আমি আপনার কাছ থেকে কিছু লুকোইনি সাহেব, যা জানি তা বলে দিয়েছি। বলা শেষে লম্বা দম ফেলল শুভা। সাফায়েত জলের পাত্র বাড়িয়ে দিয়ে বলল। খাও। শুভা ঢক ঢক করে পানি খেয়ে শেহজাদের দিকে তাকায়। শেহজাদ নিমগ্ন হয়ে ভাবে, একটা মেয়ের উপর এতটা ঝড় বয়ে গেল, মেয়েটা বেঁচে আছে এই তো বেশি, তার উপর সে আঘাত করল। তোমার কি মনে হয় রহমান কেন রূপাকে ঘাটে ফেলে রেখে চলে গেল? এটা কি ইচ্ছাকৃত হয়েছে? আমি সঠিক জানি না সাহেব, তবে মনে হচ্ছে রূপার মানসিক সমস্যা হয়তো বুঝতে পেরেছে রহমান, তাই নিকাহ করবে না সিদ্ধান্ত নিয়েছে আর পালিয়েছে। সাফায়েত বলল। সে কিন্তু তুমি যে বললে রহমান ওকে ভালোবাসতো। আমি জানি না সাহেব, আমার কত কিছু মনে হয়, আমার ধারণাটাই বললাম। শেহজাদ দাঁড়িয়ে পড়ল, বলল। আমার মনে হচ্ছে অন্য কিছু। শুভা তার সাথে সাথে দাঁড়িয়ে বলল। সাহেব, রাতের খাবারটা অনেক রাত হয়ে গেছে, না খেয়ে যাবেন না। না শোভা, আমাদের রওনা দিতে হবে। ফিরতে ফিরতে আরো দেরি হয়ে যাবে। আসে, সামনে তোমার বিবাহ, না হলে তোমাকে নিয়ে যেতাম। রূপার বোধে এই সময় তোমাকে বেশি প্রয়োজন ছিল।
শুভা নিরুপায় হয়ে বললে, আমাকে যেতে দিলে সত্যিই যেতাম সাহেব, কিন্তু উপায় নেই। একটা অনুরোধ করি আপনাকে, অপুকে দেখে রাখবেন। আমি ওকে খুব ভালোবাসি। ও আমার অনেক কাছের বন্ধু। শেহজাদ ওর মাথায় হাত রেখে তারপর বেরিয়ে যায় মল্লিক বাড়ির আঙিনা হতে। মধ্যরাতে মহলের সম্মুখভাগে সৈন্য উপস্থিতিতে সবাই খানিকটা হকচকিয়ে তাকায়। সাইরা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ভাইজানের সাথে আপনারা ইন্দিরাপুর যাননি? সৈন্যপ্রধান কামিল উত্তর দেয়, না, আপনার সাহেব চাননি আমরা যাই। আমরা অপরূপার ঘরে তল্লাশি চালাবো। ঘুরে ফিরে সব অপরূপার দিকে যাচ্ছে। ভাইজান না আসা অব্দি অপেক্ষা করুন। অপরূপা যদি নির্দোষ হয় তাহলে ওর ওপর অন্যায় হবে। হামিদা শেরতাজ সাহেবকে উদ্দেশ্য করে বলল। সাইরা আর সোহিনী সমর্থন জানালো। সৈন্যপ্রধান বলল। কিছু করার নেই, তল্লাশি করতে হবে। সাইরা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, চলুন।